সুদানের দারফুর অঞ্চলের এলফাশের শহরের পতন সুদানের গৃহযুদ্ধকে এক নতুন এবং আরও জটিল পর্যায়ে নিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ যখন এলফাশের দখল করে সেখানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্ম দেয়, তখন কায়রো এবং আঙ্কারার ক্ষমতার করিডোরে বিপদ সংকেত বেজে ওঠে। আরএসএফের এই আগ্রাসনকে মিশর তার দক্ষিণ সীমান্তের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে, আর তুরস্ক দেখছে মানবতার বিরুদ্ধে এক গুরুতর অপরাধ হিসেবে। ফলস্বরূপ এই দুই আঞ্চলিক শক্তিধর দেশ এখন সুদানের সেনাবাহিনী বা এসএএফ এর পাশে এসে দাঁড়িয়েছে আগের চেয়ে অনেক বেশি জোরালোভাবে। কিন্তু কিভাবে একটি শহরের পতন মিশর ও তুরস্ককে এতটা সক্রিয় করে তুলল? কেনই বা তারা এখন সুদানি সেনাবাহিনীকে অস্ত্র, প্রযুক্তি এবং সামরিক সমন্বয়ের মাধ্যমে সরাসরি সহায়তা দিতে বাধ্য হচ্ছে? ঘটনার জায়গা উত্তর দারফুরের রাজধানী এলফাশের। এই শহরটি ছিল দারফুরের পূর্ব ও পশ্চিম অংশের সংযোগস্থল এবং বহু বাস্তুচ্যুত মানুষের শেষ আশ্রয়। কিন্তু আরএসএফ বাহিনী শহরটি দখল করার পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তাদের চালানো নৃশংসতা এবং অগ্রযাত্রা দেখে প্রতিবেশী দেশ মিশর আর চুপ করে থাকতে পারেনি। কায়রোর কাছে এলফাশেরের পতন মানে হলো তাদের নিজেদের নিরাপত্তার সীমানায় একটি বড় ফাটল তৈরি হওয়া। তারা মনে করছে আরএসএফের এই বাড়াবাড়ি তাদের দক্ষিণ সীমান্তের প্রতিরক্ষার প্রথম স্তরকে ভেঙে দিয়েছে। বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন এই বছরের জুনে আরএসএফ বাহিনী মিশর, সুদান এবং লিবিয়ার সংযোগস্থলে অবস্থিত মরু অঞ্চলের সুদানি অংশটি দখল করে নেয়। এই ঘটনা মিশরের জন্য পরিস্থিতিকে নাটকীয়ভাবে বদলে দেয়। কায়রোর মূল ভয় হল এই যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে সেই আগুনের আঁচ তাদের নিজেদের সীমান্তেও ছড়িয়ে পড়তে পারে। আর এই আশঙ্কা থেকেই প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকার তাদের নিরাপত্তা পরিকল্পনা নতুন করে সাজাতে শুরু করেছে। তারা এখন শুধু সামরিক সমন্বয়ই করছে না, বরং কূটনৈতিক তৎপরতাও বাড়িয়ে দিয়েছে, যেন এই যুদ্ধের প্রভাব কোনোভাবেই মিশরের মাটিতে না পৌঁছায়। অন্যদিকে এলফাশেরে পরাজিত সুদানের সেনাবাহিনী বা এসএএফ এবং তাদের মিত্র বাহিনীগুলো এখন মরিয়া হয়ে নতুন সহায়তার সন্ধান করছে। তাদের পরাজয়ের অন্যতম কারণ ছিল আরএসএফের হাতে থাকা উন্নত অস্ত্র ও প্রযুক্তি। সুদানের কূটনীতিকরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছেন, আরএসএফের কাছে এই অত্যাধুনিক অস্ত্রগুলো এসেছে মিশরের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত থেকে। এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সুদানি থিঙ্ক ট্যাঙ্ক কনফ্লুয়েন্স অ্যাডভাইজরি এর পরিচালক খোলদ খায়েরের মতে, এলফাশেরের পতনের পর এসএএফ এখন দুটি দেশের দিকে তাকিয়ে আছে, মিশর এবং তুরস্ক। বিশেষ করে মিশরের নিজস্ব স্বার্থ এখানে ওতপ্রোতভাবে জড়িত। তারা আরএসএফের সীমান্তবর্তী অবস্থান নিয়ে মারাত্মকভাবে উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটে মিশর অত্যন্ত সতর্কতার সাথে এবং অনেকটা নীরবে সুদান ও লিবিয়া সীমান্তে নিজেদের সামরিক অবস্থান শক্তিশালী করছে। তাদের লক্ষ্য একটাই, বিপদকে নিজেদের দরগোড়ায় পৌঁছানোর আগেই সুদানি সেনাবাহিনীর সাথে মিলে তা প্রতিহত করা। মিশরের একজন জ্যেষ্ঠ সামরিক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, মিশর ও সুদানের সেনাবাহিনীর মধ্যে নিবিড় সহযোগিতা চলছে। আরএসএফ এবং সম্ভাব্য অনুপ্রবেশকারীদের ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় একটি যৌথ কমান্ড ফোর্স গঠনের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে মিশরের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ ফাতিহি মাত্র 24 ঘণ্টার ব্যবধানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর করেন। প্রথমটি সৌদি আরবে এবং দ্বিতীয়টি পোর্ট সুদানে, যা বর্তমানে সুদান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। রিয়াদে তিনি মিশর সৌদি সামরিক সহযোগিতা কমিটির যৌথ সভায় অংশ নেন। ধারণা করা হয় সৌদি সরকারও আনুষ্ঠানিকভাবে এসএএফকেই সমর্থন করে। এরপর তিনি পোর্ট সুদানে গিয়ে সুদানের কর্মকর্তাদের সাথে সীমান্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই সফরের একটি তাৎক্ষণিক এবং গুরুত্বপূর্ণ ফল হল উত্তর কর্দোফান প্রদেশে একটি যৌথ অপারেশন রুম এবং নতুন আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত। এর গুরুত্ব বুঝতে হলে কর্দোফানের ভৌগোলিক অবস্থান জানতে হবে। আরএসএফ এলফাশে দখলের সময় উত্তর কর্দোফানে তেল সমৃদ্ধ বারা শহরটিও দখলে নেয়। এই শহরটি সুদানের রাজধানী খার্তুম এবং এর যমজ শহর অমুরদান থেকে মাত্র 4 ঘণ্টার দূরত্বে অবস্থিত। যদিও এসএএফ এই বছরের মার্চে খার্তুমের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে, কিন্তু আশঙ্কা করা হচ্ছে
আরএসএফ এখন নতুন করে অমদুরমানের দিকে হামলার পরিকল্পনা করছে। খোলদ খায়ের যেমনটা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যে আরএসএফ যদি অমদুরমানে হামলা চালায় তাহলে মিশরের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা আরও অনেক বেড়ে যাবে। কারণ সুদানের রাজধানী অঞ্চলকে মিশর সবসময়ই তাদের জন্য একটি রেড লাইন বা শেষ সীমা হিসেবে বিবেচনা করে। মিশরের সেই সামরিক গোয়েন্দা কর্মকর্তা আরও যোগ করেন, কর্দোফানের এই যৌথ অপারেশন রুমের মাধ্যমে মিশর সুদানি সেনাবাহিনীকে আরএসএফের দখলকৃত এলাকাগুলো পুনরুদ্ধারে সরাসরি সহায়তা করতে পারবে। তার মতে দারফুরের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করা শুধুমাত্র সুদানের জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা এবং মিশরের সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। মাঠ পর্যায়ে মিশরের কার্যক্রম স্পষ্ট। তারা সুদান ও লিবিয়া সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে। তাদের যুদ্ধ বিমানগুলো সার্বক্ষণিক আকাশে টহল দিচ্ছে। তবে একটি সূত্র নিশ্চিত করেছে, মিশরীয় বিমান বাহিনী সরাসরি সুদানের আরএসএফ নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করছে না। কারণ আরএসএফের কাছে ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা মিশরীয় বিমানের জন্য হুমকি হতে পারে। তাই তাদের বিমান টহল আপাতত নিজেদের আকাশসীমাতেই সীমাবদ্ধ থাকছে। এখন প্রশ্ন হলো, এই সহায়তার ধরনটা ঠিক কি? মিশরের একজন সরকারি কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, মিশর সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানের বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। এর মধ্যে রয়েছে যুদ্ধকৌশল নির্ধারণে সাহায্য করা, অস্ত্র সরবরাহ এবং সৈন্যদের অবস্থান সমন্বয় করা, যাতে আরএসএফের অগ্রযাত্রা কার্যকরভাবে ঠেকানো যায়। তবে তিনি একটি সতর্কবার্তাও দিয়েছেন। তার মতে আরএসএফের গতিবিধির উপর প্রতিক্রিয়া জানাতে সামান্য দেরি হলে বা কোনো ভুল পদক্ষেপ নিলে মিশরের সীমান্ত নিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে পড়বে। মিশরের জন্য এল ফাশেরের পতন কেবল একটি সামরিক পরাজয় নয়, এটি পুরো অঞ্চলের ভঙ্গুর স্থিতিশীলতার জন্য একটি ভয়ঙ্কর সংকেত। এই শহরটি হারানোর পর পশ্চিম দারফুর কার্যত সুদানের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা দেশটিকে আবারও ভেঙে যাওয়ার পুরনো আশঙ্কাকে উস্কে দিয়েছে। আরএসএফ এখন সুদানের ত্রিভুজ অঞ্চল এবং এল ফাশেরের নিয়ন্ত্রণের মাধ্যমে লিবিয়া ও চাঁদের দিকে যাওয়া বাণিজ্য পথ এবং চোরাচালানের রুটগুলোর উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। অতীতে এই রুট দিয়েই সুদানের সোনা পাচার হয়ে মিশরে যেত। কায়রো কোনোভাবেই চায় না যে এই গুরুত্বপূর্ণ রুটগুলো কোনো অনিয়ন্ত্রিত সশস্ত্র গোষ্ঠীর হাতে চলে যাক। আরএসএফের এই উত্থানের পেছনে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে আলোচনা এখন আর গোপন নেই। যদিও আমিরাত বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে, কিন্তু মিডল ইস্ট আইয়ের হাতে আসা স্যাটেলাইট চিত্র, ফ্লাইট ও জাহাজ চলাচলের তথ্য, ভিডিও ফুটেজ, অস্ত্রের সিরিয়াল নম্বর এবং বিভিন্ন আঞ্চলিক সূত্রের তথ্য একটি বিষয় স্পষ্ট করে, যুদ্ধের শুরু থেকেই আমিরাত আরএসএফকে অস্ত্র সরবরাহ করে আসছে। আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেথিতি নামে পরিচিত, তার সাথে আমিরাতের সম্পর্ক বহু পুরনো। এক দশক আগে ইয়েমেনে আমিরাতের নেতৃত্বাধীন জোটে আরএসএফ প্রায় 40,000 যোদ্ধা পাঠিয়েছিল। হেমেথিতির সাথে আমিরাতের গভীর আর্থিক সম্পর্ক রয়েছে, যা মূলত সোনা এবং কৃষিজমি কেন্দ্রিক। এই সম্পর্কে জেরেই হেমেথিতির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $700 কোটি। এই পরিস্থিতিতে মিশর একটি কঠিন বাস্তবতার মুখোমুখি। একদিকে তাদের দুর্বল অর্থনীতি সংযুক্ত আরব আমিরাতের বিপুল পরিমাণ নগদ সহায়তার উপর নির্ভরশীল, অন্যদিকে তাদের জাতীয় নিরাপত্তা আরএসএফের কারণে হুমকির মুখে। এই উভয় সংকট সামলাতে গিয়ে মিশর এখন কূটনৈতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি সীমান্তে সামরিক পদক্ষেপ বাড়াতে বাধ্য হচ্ছে। এই জটিল পরিস্থিতিতে একটি অভাবনীয় ঘটনা ঘটেছে। সুদানের বিষয়ে সরাসরি সহযোগিতা শুরু করেছে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী মিশর ও তুরস্ক। এমন সমন্বয় সাম্প্রতিক ইতিহাসে প্রায় বিরল। একজন উচ্চপদস্থ মিশরীয় নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই সমন্বয়ের মূল লক্ষ্য হল সুদানি সেনাবাহিনীকে এমনভাবে সহায়তা করা যাতে তারা আরএসএফের দখলকৃত এলাকাগুলো পুনর্দখল করতে পারে এবং দারফুর অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। তিনি আরও বলেন, এল ফাশের এবং এর আশেপাশের এলাকা পুনরুদ্ধারের জন্য একটি সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি চলছে। একই সাথে আরএসএফ ইউনিটগুলোর সাথে যেন কোনো বিদেশি বিমান সহায়তা পৌঁছাতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
অন্যদিকে তুরস্কের একটি সূত্র নিশ্চিত করেছে যে আঙ্কারা সুদানের সেনাবাহিনীকে আরও সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে। সূত্রটি বলেছে, আমরা আগে থেকেই আরও সামরিক সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছিলাম, কিন্তু এল ফাশেরের সংঘটিত গণহত্যা আমাদের সেই সিদ্ধান্তকে আরও দৃঢ় করেছে। গত বছর থেকেই তুরস্ক সুদানের সেনাবাহিনীকে ড্রোন, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং কমান্ড সেন্টার সরবরাহ করে আসছে। সূত্রটি জানিয়েছে এই সহায়তা অব্যাহত থাকবে। এমনকি তুর্কি ড্রোন চালকেরাও বর্তমানে সুদানের ভেতরে থেকে কাজ করছে, যা এই সহযোগিতার গভীরতাকে নির্দেশ করে। মিশরীয় এবং সুদানি সূত্রের সাথে মিল রেখে তুর্কি সূত্রগুলো বলছে, যুদ্ধের শুরু থেকে মিশর গোপনে সুদানের সেনাবাহিনীকে সহায়তা দিয়ে আসছিল, কিন্তু এখন তারা প্রকাশ্যে সহায়তা দিতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করছে। এর কারণ হল আরএসএফ ওয়াশিংটনে অনুষ্ঠিত কূটনৈতিক আলোচনাগুলো ভণ্ডুল করে দিয়েছে, যা তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমিয়ে দিয়েছে। ওয়াশিংটনে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে সুদানি পক্ষগুলো আলোচনা চালিয়ে যাচ্ছিল, কিন্তু একই সময়ে আরএসএফ আল ফাশেরে এক ত্রাসের রাজত্ব কায়েম করে। পরিহাসের বিষয় হল, এই আলোচনায় আরএসএফের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন আলোগনি দাগালো, যিনি আরএসএফ প্রধান হেমেতির ভাই এবং যার উপর আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে সুদানের সেনাবাহিনী এখন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এটি মিশরের জন্য একটি বিব্রতকর অবস্থা তৈরি করেছে, কারণ আমেরিকান পরিকল্পনায় সুদানের সেনাবাহিনীকে রাজি করানোর দায়িত্ব মিশরের প্রেসিডেন্ট আল সিসির উপর ছিল। এখন মিশরকে তার পুরনো মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে এসে সুদানের যুদ্ধে আরও গভীরভাবে জড়িয়ে পড়তে হতে পারে। এই সংকটের চূড়ান্ত পরিণতি কি হতে পারে? আরএসএফ নিয়ন্ত্রিত দারফুর এবং সুদানের অন্যান্য অংশগুলো যদি বিচ্ছিন্ন হয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করার দিকে এগোয়, তবে তা হবে পুরো অঞ্চলের জন্য একটি বিপর্যয়। এই বিভক্তি ঠেকাতে মিশর ও সুদানের সেনাবাহিনী উত্তর কর্দোফানের এল ওবাইদে আরেকটি যৌথ কমান্ড সেন্টার গঠন করছে। এর প্রধান লক্ষ্য হল আরএসএফের অগ্রযাত্রা থামানো এবং দারফুর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলো পুনর্দখল করা। একজন মিশরীয় নিরাপত্তা কর্মকর্তার ভাষায়, এর মাধ্যমে সেই সব এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো যাবে যেগুলো সম্প্রতি আরএসএফের দখলে চলে গেছে। এটি পুরো অঞ্চলকে আরও স্থিতিশীল করতে সাহায্য করবে। তাই সুদানের গৃহযুদ্ধ এখন আর কেবল একটি অভ্যন্তরীণ সংঘাত নেই, এটি একটি আঞ্চলিক প্রক্সি যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে মিশর ও তুরস্ক সুদানের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে, আর অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে সমর্থন দিয়ে যাচ্ছে। এল ফাশেরের পতন হয়তো একটি লড়াইয়ের শেষ, কিন্তু এটি একটি বৃহত্তর এবং আরও বিপজ্জনক সংঘাতের শুরু মাত্র।